মলিকুলার বায়োলজিটা হেভিলি ইম্পর্টেন্ট, কারণ তুমি বারবার দেখতে পাচ্ছ আমি যখন রেপ্লিকেশন পড়াচ্ছি ওইদিকে মাইক্রোবিয়াল জেনেটিক্স যখন আমি পড়াচ্ছি, বারবার রেপ্লিকেশনে পার্ট আসছে, ট্রান্সক্রিপশনে পার্ট আসছে, ট্রান্সলেশনে পার্ট আসছে। বেসিক্যালি এটা আগের সেমিস্টারে পড়িয়ে দিয়ে তারপর মাইক্রোবিয়াল জেনেটিক্সটা দিলে বেটার হয়, যেটা সিইউ পড়েছে। ঠিক আছে, মলিকুলার বায়োলজিটা আগের সেমে পড়িয়ে দিয়েছে ওদের, তারপর মাইক্রোবিয়াল জেনেটিক্সটা দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদের যেটা করেছে একসাথেই দিয়ে রেখেছে, মাইক্রোবিয়াল জেনেটিক্স অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলার বায়োলজি। এবার মাইক্রোবিয়াল জেনেটিক্স বুঝতে গেলে মলিকুলার বায়োলজির অনেক কনসেপ্টই কাজে লাগে। তো দ্যাটস ওয়াই বারবার আসছে, রিপিটেশন হচ্ছে। আমি বুঝতে পারছি তোমাদের অসুবিধা হচ্ছে, বিকজ তোমরা এই পার্টগুলো জাস্ট এবছর পড়বে, মানে এই সেমে পড়বে। বাট স্টিল কিছু করার নেই, আমাকে বলতেই হচ্ছে, আস্ক করতে হচ্ছে, জিজ্ঞাসা করতে হচ্ছে। তো যাই হোক, মলিকুলার বায়োলজি এই পার্টটা ডিফিকাল্ট পার্ট, বাট বুঝতে পারলে ভালো লাগবে পড়তে। ঠিক আছে, মলিকুলার বায়োলজি, এবং আমি যেভাবে পড়াবো আই থিঙ্ক তোমরা বোঝার চেষ্টা করতে পারবে এবং বুঝতে পারবে। মলিকুলার বায়োলজিতে মার্কস ভালোই ওঠে। ঠিক আছে, তো শুধুমাত্র লিখতে হবে ঠিকঠাক, অ্যান্ড বুঝে লিখতে হবে, মানে উল্টো পাল্টা যা খুশি লিখে এলাম সেটা দিলে কিন্তু নাম্বার আসবে না। তো ঠিকঠাক লিখতে হবে, অ্যান্ড টু স্পেসিফিক আনসার করতে হবে, তাহলে আর নাম্বার ওঠে ভালো মলিকুলার বায়োলজিতে। বাট প্রবলেমটা হচ্ছে মলিকুলার বায়োলজি ভেরি ভাস্ট সিলেবাস, ভাস্ট সিলেবাস। ঠিক আছে, অ্যান্ড হিউজ থিংস তোমাদের মাথায় মনে রাখতে হবে। অনেক কিছু জিনিসপত্র আছে যেটা মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য বেস্ট টেকনিক আমি অনেক সেমিস্টারে বলে এসেছি, যারা প্রিভিয়াস সেমিস্টার থেকে ক্লাস করছে আমার কাছে, দ্যাট ইজ আমি বারবার বলবো, সেটা হচ্ছে লিখে পড়তে হবে। লিখে পড়তে হবে, ডায়াগ্রাম করে পড়তে হবে, এখানে প্রচুর ডায়াগ্রাম থাকবে। ডায়াগ্রাম করে পড়তে হবে, লিখে পড়তে হবে, তবে গিয়ে যদি মনে থাকে। নাহলে এত প্রোটিন, এত এনজাইম, এই প্রোটিনের ফাংশন, এই এনজাইমের এটার ফাংশন, তো মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ সিলেবাসও ভাস্ট, তার মানে অনেক কিছু একসাথে খিচুড়ি পাকবে। তো সিইউ দের ব্যাপারটা আমি একটু বলে দিই, আগের সেমিস্টারে সিইউ দের এটা ছিল, এই পেপারটা টোটালি ওদের যেহেতু তোমার সেমিস্টারটা, ফোর্থ সেমিস্টারটা খুব কুইকলি হয়, তো যেটার জন্য আমি লাস্টের ইউনিটটা পড়াতেই পারি। ঠিক আছে, কারণ বাদ বাকি ইউনিট গুলো এতটা লেন্দি, ভাস্ট, ডিটেলসে বোঝাতে গিয়ে টাইম খেয়ে যায়। তো লাস্ট ইউনিট আমি বোঝাতে পারিনি ঠিক করে। হ্যাঁ, পড়িয়েছিলাম ল্যাক অপারেন্টটা, ট্রিপ্টোফ্যান অপারেন্টটা লাস্টে পড়িয়ে দিয়েছিলাম, বাট পুরোটা পড়াইনি। বাট পুরোটা যদি নাও পড়াই, বাকি যা পড়িয়েছি দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, হুইচ ইজ এনাফ টু আনসার কোশ্চেন। ঠিক আছে, প্রচুর অরও থাকে কোশ্চেনে, আরামসে আনসার করে দেওয়া যায়। তো যা বলবো সেটুকু করো, তাতে কোশ্চেন চলে আসবে। টোটাল ইউনিট কটা আছে? টোটাল ইউনিট তুমি যদি দেখো সিলেবাসে, টোটাল 6টা ইউনিট আছে, 6 ইউনিট আছে। ঠিক আছে, অ্যান্ড কমপ্লিটলি এটা সেন্ট্রাল ডগমার উপর বেস করে, সেন্ট্রাল ডগমার উপর বেস করে সিলেবাস সাজানো। Central dogma key. What is central dogma? Central dogma is the process where genetic features or genetic character move from DNA to RNA and RNA to protein. তো কি বললাম, সেন্ট্রাল ডগমা ইজ দ্য ফিচার অর দ্য প্রসেস, বলবো বেটার, প্রসেস যেটা থ্রুতে জেনেটিক প্রসেস বা জেনেটিক ক্যারেক্টার, জেনেটিক এলিমেন্টস ডিএনএ থেকে আরএনএ তে মুভ করে এন্ড আরএনএ থেকে প্রোটিনে মুভ করে। জেনেটিক ইনফরমেশন মুভ করে ডিএনএ তে, ডিএনএ থেকে আরএনএ তে, আরএনএ থেকে প্রোটিন। তো মেন স্টোর হাউস হচ্ছে ডিএনএ, অল জেনেটিক ইনফরমেশন স্টোরড অ্যাট ডিএনএ, দেন এটাকে ট্রান্সফার করে আরএনএ তে নিয়ে যায়, আর আলটিমেটলি প্রোটিনে নিয়ে যায়, এন্ড প্রোটিন ইজ দি লাস্ট ইউনিট অফ দ্য সেন্ট্রাল ডগমা, যেটা ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য সেল, স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দি সেল, ইউনিট অফ সেল। তার মানে একটা সেলের সমস্ত স্ট্রাকচার, ফাংশন কন্ট্রোল করছে কে? আনসার করবে। প্রোটিন। প্রোটিন। প্রোটিন কার ইনফ্লুয়েন্সে তৈরি হয়? আরএনএ। আরএনএ কার ইনফ্লুয়েন্সে তৈরি হয়?
ডিএনএ। তাহলে মাস্টার রেগুলেটর কে? ডিএনএ। মাস্টার রেগুলেটর কে? ডিএনএ। তাহলে একটা সেলের স্ট্রাকচারাল ফাংশনাল পয়েন্ট কন্ট্রোল করছে প্রোটিন, বাট আলটিমেটলি কন্ট্রোল করছে হচ্ছে ডিএনএ। মাস্টার কন্ট্রোলার হচ্ছে ডিএনএ। ঠিক আছে, কারণ ডিএনএ যেটা চাইবে সেটাই তৈরি হবে, সেই প্রোটিনই তৈরি হবে। ডিএনএ তে যদি কোনোভাবে মিউটেশন চলে আসে তাহলে প্রোটিনের স্ট্রাকচারও চেঞ্জ হবে, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। এন্ড তোমরা মিউটেশন পড়বে এতে, মাইক্রোবিয়াল জেনেটিক্সে। মিউটেশন যেখানে তোমার ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ হলো, প্রোটিনের স্ট্রাকচার চেঞ্জ হলো, বিকজ আলটিমেটলি প্রোটিন স্ট্রাকচারটা আসে ডিএনএ থেকে। তাহলে সিলেবাসে কি কি আছে? সিলেবাসে ফার্স্টেই তোমাদের দিয়ে রাখবে ইউনিট 1 যেটা আছে, তো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ এন্ড আরএনএ, তার মানে হচ্ছে স্ট্রাকচারাল পার্সপেক্ট অফ জেনেটিক ম্যাটেরিয়াল। সেকেন্ড ইউনিটে তোমাদের অবভিয়াসলি থাকবে এই যে প্রসেস গুলো হয়, প্রসেস গুলো কার থ্রুতে হয়। এই যে ডিএনএ আরএনএ তে কনভার্ট হচ্ছে, ডিএনএ টু আরএনএ কনভার্সন হয় হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসে। ট্রান্সক্রিপশন প্রসেসে। আরএনএ প্রোটিনে কনভার্ট হয় ট্রান্সলেশন প্রসেসে থ্রুতে। ট্রান্সলেশন প্রসেসের থ্রুতে। And before cell division, one DNA molecule convert another DNA molecule, অনেকবার বলে এসেছি, যেটা থ্রু হচ্ছে রেপ্লিকেশন। তো সেন্ট্রাল ডগমার আন্ডারে থ্রি ইম্পর্টেন্ট প্রসেস হয়, যেগুলো আমি রেড কালার দিয়ে লিখেছি। কি কি বলো? সেন্ট্রাল ডগমার আন্ডারে তিনটে ইম্পর্টেন্ট ইভেন্ট হয়। কি কি? নাম্বার ওয়ান, রেপ্লিকেশন, যেখানে একটা ডিএনএ মলিকিউল আনাদার ডিএনএ মলিকিউলে কনভার্ট হবে, সেম অ্যাজ ইট ইজ ডিএনএ মলিকিউলে কনভার্ট হবে। আগের দিনকে দেখাচ্ছিলাম রেপ্লিকেশন, প্লাজমিডের রেপ্লিকেশন, একটা প্লাজমিড আর একটা প্লাজমিডে কনভার্ট করছিল। তো রেপ্লিকেশন যেখানে বিফোর সেল ডিভিশনের আগে এটা করে নিতে হবে, না হলে একটা সেল ডিএনএ পাবে না, আর একটা সেল পাবে। মানে ওই লাইক দ্যাট দুজন লোক আছে একটা বিরিয়ানির প্যাকেট, যেটা বলছিলাম। তো রেপ্লিকেশন মাস্ট ইম্পর্টেন্ট। তো আরেকটা ডিএনএ মলিকিউল তৈরি হবে। তো ডিএনএ তারপর আরএনএ তে কনভার্ট করবে বাই মিনস অফ ট্রান্সক্রিপশন। আরএনএ প্রোটিনে কনভার্ট হবে বাই মিনস অফ ট্রান্সলেশন। তাহলে ক্লিয়ারলি তোমাদের ইউনিট গুলোতে কি কি থাকবে? সেকেন্ড ডে থাকবে হচ্ছে রেপ্লিকেশন, তারপরে থাকবে ট্রান্সক্রিপশন, তারপরে থাকবে ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশনের আগে একটা ইউনিট আছে নাম্বার 4, ট্রান্সক্রিপশনের পরে একটা ইভেন্ট হয় যার নাম হচ্ছে পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং। পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং এর পরে গিয়ে হয় হচ্ছে ট্রান্সলেশন। আর নাম্বার 6 ইউনিট আছে হচ্ছে রেগুলেশন। এই হচ্ছে সিলেবাস। নেক্সট হচ্ছে বুক সাজেশন, কোন বই পড়বে। বুক সাজেশনে আমি অলওয়েজ বলি দুটো বইয়ের নাম। একটা পড়তে একটু বোরিং লাগবে, বাট কোশ্চেন ওই বই থেকেই ম্যাক্সিমাম আসে, বাট পড়তে দাঁত ভেঙে যাবে, ঠিক আছে। একটু টাফ বইটা, সেটা হচ্ছে মলিকিউলার বায়োলজি অফ জিন, অফ দি জিন। এই বইটা রিটেন হচ্ছে ওয়াটসন, মেন অথার হচ্ছে ওয়াটসন। আরো অনেক 6টা 7টা অথার আছে, ঠিক আছে, বাট মেন হচ্ছে ওয়াটসন। ওয়াটসন মানে বুঝতে পারছো ওয়াটসন কে? ওই ওয়াটসন ক্রিকের যে ডিএনএ স্ট্রাকচার এস্টাবলিশ করেছিল, ওই ওয়াটসন ক্রিকের ওয়াটসন। তো এই বইটা হচ্ছে একদম তোমার মানে কি বলবো, গোল্ড স্ট্যান্ডার্ড বুক ফর মলিকুলার বায়োলজি ধরা হয়। যদি পড়তে পারো খুব ভালো, না পড়তে পারলে সেকেন্ড অপশন আছে লিভিন্স জিন। না পড়তে পারলে সেকেন্ড অপশন আছে লিভিন্স জিন, এটা বোধহয় এখন চলছে 14 চলছে। তো যে কোনো একটা বই কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে, ইদার ওয়াটসনের বই অর লিভিন্স জিনের বই। তো দুটো বইয়েরই বোধহয় ওয়াটসন আমার কাছে আছে কিনা খেয়াল নেই, পিডিএফ ভার্সন বলছি,
পিডিএফ ভার্সন আছে কিনা আমার কাছে খেয়াল নেই ওয়াটসনটা, বাট লিভিস জিনটা আছে। ঠিক আছে, হয়তো 14 নেই, বাট আগের এডিশন আছে। তো তোমাদের জন্য এনাফ, 12, 11 যাই থাকুক না কেন তোমাদের জন্য এনাফ। তো লিভিংস জিন আমার কাছ থেকে পিডিএফ নিতে পারো, আর ওয়াটসনটা যদি থাকে আমি বলে দেবো বা পাঠিয়ে দেবো। আদারওয়াইজ তোমাকে পারচেস করতে হবে ওয়াটসন, সেটা প্রিন্ট ফর্মে কেনো বা অরিজিনাল বই কেনো। অরিজিনাল বইয়ের ভালো দাম আছে, 3,000 থেকে 4,000 দাম আছে। এটা অনলাইন খুঁজো কি তুমি কলেজ স্ট্রিটে যাও, একই রকম মোটামুটি প্রাইস থাকে এখন। আর যদি এটা পারচেস করো তুমি প্রিন্ট ভার্সনে বা জেরক্স ভার্সনে, তাহলে 1,000-এ চলে আসবে। স্যার, উম, হুম। বলছি কলেজের লাইব্রেরিতে দেখি একটা বই খুব অ্যাভেলেবেল থাকে, বেল বলে রাইটারের, ওইটাই ওটা ওইটাই ওইটাই কিরকম? ওটাই বেল ওয়াটসনেরই, দেখবে ওখানে 6টা 7টা রাইটার আছে। তার মধ্যে ওয়াটসন হচ্ছে ওয়ান অফ দেম। আর ওখানে বেল, তারপরে হচ্ছে তোমার কি আরো অনেকগুলো আছে বোধহয়, লিভিস সামথিং আছে আরো, 6টা কি 7টা অথার, ওটাই দেখবে ওটাই। 6th আচ্ছা এডিশন স্যার। বোধহয় চলছে। একবার বইয়ের ছবিটা তুমি পাঠিও, আমি বলে দেবো কনফার্ম। আচ্ছা স্যার। ঠিক আছে। তো হ্যাঁ, লাইব্রেরি থেকেও পড়তে পারো, কিন্তু লাইব্রেরি থেকে বই পড়ে তো তুমি ওটাকে রাখতে পারবে না নিজের কাছে, প্রবলেম তো ওটাই, তোমাকে নোটস বানিয়ে নিতে হবে। এবার বইটা এতটাই ভাস্ট, কারণ বইটা বিএসসি সিলেবাসের জন্য লেখা না, বইটা হচ্ছে আপ টু এমএসসি। আর এমএসসির পর যত রকমের এন্ট্রান্স টেস্ট হয়, সিএসআইআর অ্যান্ড আদার আদার যে পিএইচডি টেস্ট হয়, তার জন্য বইটা ওভাবে মেনটেন করা আছে। ঠিক আছে, তো পুরোটা লাগবে না তোমার, যেটুকু আমি টপিক পড়াবো সেটুকু তুমি পড়তে পারো। আর আমার নোটসে ম্যাক্সিমাম ওয়াটসনেরই পার্ট থাকবে, কিছু পার্ট আছে অন্যান্য বই থেকে নেওয়া, বাট ম্যাক্সিমাম ওয়াটসনের পার্ট দেওয়া আছে আমার বইতে, মানে আমার বই বলছি, সরি, আমার নোটসে। তো স্টার্ট করবো ইউনিট 1, স্ট্রাকচার অফ ডিএনএ আরএনএ অ্যান্ড জেনেটিক ম্যাটেরিয়াল। কিছু কিছু জায়গা আমরা মাইক্রোবিয়াল জেনেটিক্স যখন পড়িয়েছি, কিছু জায়গা আমরা এখানে কভার আপ করে দিয়েছি। ঠিক আছে, কিছু ওভারল্যাপ জায়গা আছে, সেগুলো আমি আর পড়াবো না, যেগুলো মাইক্রোবিয়াল জেনেটিক্সে পড়িয়ে দিয়েছি। লাইক দ্যাট, এখানে বলে দিচ্ছি, স্ট্রাকচার অফ ডিএনএ আরএনএ যখন আমরা এলুসিডেশন করব, আমরা ফ্রম মিশার সায়েন্টিস্ট, মিশার থেকে ওয়াটসন ক্রিক অব্দি যাব। ওয়াটসন ক্রিক অব্দি যাবো, দ্যাট মিনস এইটা তোমাদের সিলেবাসে মেনশন করা আছে। দ্যাট মিনস কি বলতে চাইছে, মিশার টু ওয়াটসন ক্রিক যেতে গেলে মানে দুটো জিনিস তোমাকে পড়তে হবে। নাম্বার 1, আর ডিসকভারি অফ জেনেটিক ম্যাটেরিয়াল, ডিসকভারি অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তো ডিসকভারি অফ জেনেটিক ম্যাটেরিয়ালে আমরা ক্লিয়ারলি দেখেছিলাম কাদের কাদের সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন ছিল। মিশার ছিল, তারপর কে ছিল, গ্রিফিথ ছিল, পড়িয়েছি না এগুলো? দেন তোমার ম্যাকলিওড ম্যাকার্টি ছিল, নাম্বার 4 ছিল হার্শেচেস। আনসার করবে, করিয়ে দিয়েছে এগুলো। এক্সপেরিমেন্ট হ্যাঁ। অফ এক্সপেরিমেন্ট অফ তোমার গ্রিফিথ, ম্যাকলিওড ম্যাকার্টি আর হার্শেচেস। তো এই এক্সপেরিমেন্ট গুলো আর রিপিট করার কোনো দরকার নেই। এরপরে কি চাইছে তোমাদের, ওয়াটসন ক্রিক অব্দি নিয়ে যেতে বলেছে, দ্যাট মিনস নেক্সট হচ্ছে স্ট্রাকচার ডিটারমিনেশন অফ ডিএনএ, যেটা লাগবে এবার, যেটা আমি পড়ানো স্টার্ট করবো এখান থেকে। স্ট্রাকচার অফ ডিএনএ আরএনএ, স্ট্রাকচার ডিটারমিনেশন মানে একটা ডিএনএ স্ট্রাকচার কিভাবে ডিটারমাইন হলো, ডবল স্ট্যান্ড ফর্ম যে এলো, সেটা কোথা থেকে এলো। স্ট্রাকচার ডিটারমিনেশন অফ নিউক্লিক অ্যাসিড। স্টার্ট করব। স্ট্রাকচার ডিটারমিনেশন অফ নিউক্লিক অ্যাসিডে ফার্স্ট সায়েন্টিস্ট ওয়ার্ক করেছিল, দ্যাট ইজ হচ্ছে লেভিন।
Number one scientist, Phoebus Levin. Phoebus Levin. And Phoebus Levin তার সাথে কলিগ ছিল আলেকজান্ডার টোড। যাই হোক, ইনি কি বলেছিল, প্রিভিয়াস লেভিন স্ট্রাকচার যখন ডিসকভারি হয়ে যায় জেনেটিক ম্যাটেরিয়াল ম্যাক্সিমাম অর্গানিজমে ডিএনএ থাকে, দেন ডিএনএ স্ট্রাকচার এলুসিডেশন চলে। এন্ড প্রিভিয়াস লেভিন ক্লিয়ারলি বলে নিউক্লিক অ্যাসিড স্ট্রাকচার আর লিনিয়ার পলিমার অফ nucleotides. Nucleic acid structure are linear polymer of nucleotides which join by 5' to 3' phosphodiester bond. 5' to 3' phosphodiester bond. So after the DNA discovery, DNA as a genetic material discovery, Levin clearly stated that chemical composition about the DNA, structure about the DNA. He clearly mentioned the nucleic acid, any kind of nucleic acid, it could be DNA or RNA. কি দিয়ে তৈরি হচ্ছে দেখো, লিনিয়ার পলিমার অফ নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হয়। নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হয়। তো আমাকে এবার জানতে হবে হোয়াট ইজ নিউক্লিওটাইডস। ওকে, সো নিউক্লিওটাইডস দিয়ে তৈরি হয়, তার মানে নিউক্লিক অ্যাসিডের বেসিক কম্পোনেন্ট হচ্ছে নিউক্লিওটাইডস, যেটা জয়েন্ট থাকে নিউক্লিওটাইডস গুলো 5' 3' ফসফোডাইএস্টার লিংকেজের থ্রুতে। তো এনি নিউক্লিক অ্যাসিডের মোনোমারিক ইউনিটটা কি? লেভিন কি বললো? What Levin told that any nucleic acid এর monomeric unit কি? নিউক্লিওটাইডস। ঠিক আছে, তো নিউক্লিওটাইডস এ এবার ক্রিটিক্যাল কম্পোনেন্ট গুলো জানতে হবে। হোয়াট ইজ নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের স্ট্রাকচার কি, নিউক্লিওটাইডে কি কি কম্পোনেন্ট আছে, হাউ ডাজ নিউক্লিওটাইডস আর মেড। তো আমাকে একটু জাস্ট বলো, বায়োকেমিস্ট্রিতে তোমাদের কি নিউক্লিক অ্যাসিড ছিল তোমরা যখন বায়োকেমিস্ট্রি পড়েছিলে? না স্যার, ছিল না। ছিল না, তাহলে এখানে ক্লিয়ারলি পড়তে হবে এবং ক্লিয়ারলি স্ট্রাকচার দেখতে হবে। ওকে, নাহলে আমি এখান থেকে ছেড়ে দিয়ে সেকেন্ড সায়েন্টিস্টে এগোতে পারতাম, বাট পারবো না, বিকজ তোমাদের নিউক্লিওটাইডের স্ট্রাকচারই জানো না, তো স্ট্রাকচার আমাকে ক্লিয়ার দেখাতে হবে। তো নিউক্লিওটাইডের স্ট্রাকচার, খাতা পেন রেডি করে নাও, বসে বসে আঁকতে হবে, চলো আরামসে আঁকতে পারবো। আর সিঙ্গেল নিউক্লিওটাইডস composed of 3 units. A single nucleotide composed of 3 units. কি কি ইউনিট থাকে? নাম্বার 1 ইউনিট সুগার পোরশন, পেন্টোজ থাকে, পেন্টোজ সুগার থাকে। তো নিউক্লিওটাইডস ইউনিটের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে সুগার। সুগারের মধ্যে হাউ মেনি কার্বনস প্রেজেন্ট? পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন সুগার প্রেজেন্ট। ওকে, নাম্বার 2 আর কি থাকে? নাইট্রোজেনাস বেস থাকে, নাইট্রোজেনাস বেস প্রেজেন্ট থাকে সেকেন্ড কম্পোনেন্টে। এন্ড থার্ড কম্পোনেন্টে প্রেজেন্ট থাকে ফসফরিক অ্যাসিড। থার্ড কম্পোনেন্টে প্রেজেন্ট থাকে ফসফরিক অ্যাসিড অর ফসফেট। বলো, these three components made up a single nucleotide. ঠিক আছে, তো পেন্টোজ সুগারে আসি ফার্স্ট কম্পোনেন্টে। পেন্টোজ সুগার মানে 5 কার্বন সুগার, 5C সুগার, and here 5C সুগার 5 কার্বন সুগারটা হচ্ছে রাইবোজ or deoxyribose, either রাইবোজ থাকবে or deoxyribose থাকবে। and clearly তোমরা জানো, if the nucleic acid is RNA, if the nucleic acid is RNA, then ribose is present. If the nucleic acid is DNA, then deoxyribose present. একই না? হ্যাঁ। তো রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ এর আমরা স্ট্রাকচার রাখবো। ওকে, কার্বোহাইড্রেটে আমরা হাওয়ার্ড ফর্ম
আঁকতে জানি, কার্বোহাইড্রেট স্ট্রাকচার তো ছিল বায়োকেমিস্ট্রিতে, তো হাওয়ার্ড ফর্ম আঁকতে জানো, কনফার্ম করবে? হ্যাঁ স্যার। ওকে, জানো। তো হাওয়ার্ড ফর্মে আমি স্ট্রাকচার আঁকবো, যদি না জানো তাহলে বলে দাও, নাহলে আমি টিশার্ট থেকে হাওয়ার্ড ফর্ম কিভাবে আসে জানাতাম। বলে দিয়েছো যখন, তাহলে আমি ডাইরেক্ট হাওয়ার্ডতে যাচ্ছি কিন্তু। তো ডাইরেক্ট যদি আমি হাওয়ার্ড ফর্ম আঁকি, হাওয়ার্ড ফর্মটা পেন্টোজ সুগার নেয় হচ্ছে ফিউরানো স্ট্রাকচার। কি সুগার নেয়, কি স্ট্রাকচার নেবে? ফিউরানো স্ট্রাকচার নেবে। তো এই রিংটা যেটা এঁকেছি সেটা হচ্ছে ফিউরান রিং, ফিউরান রিং এঁকেছি, ঠিক আছে। ফিউরানো স্ট্রাকচারটা কি ফর্মে থাকবে? বিটা ফর্মে থাকে। এই যে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ অল আর ফাউন্ড ইন বিটা ডি ফর্ম, ঠিক আছে, বিটা ডি ফর্ম। তাহলে এবার আমি রাইবোজের স্ট্রাকচার আঁকবো। তো বিটা ফর্ম মানে ওইচ ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে। নিচের দিকে আলফা, ওইচ ওপরের দিকে, নিচের দিকে থাকলে আলফা। বিলো দি প্লেন মানে হচ্ছে আলফা, অ্যাবভ দি প্লেন দ্যাট ইজ ওইচ ওপরের দিকে মানে হচ্ছে বিটা, ওইচ বিটা, এই যে বিটা ফর্ম। দেখে নাও রাইবোজের স্ট্রাকচার, রাইবোজের স্ট্রাকচার দেখে নাও। ক্লিয়ার? ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচার আঁকবো আমরা, এন্ড সেম বিটা ফর্মে আঁকবো। ডিঅক্সিরাইবোজের স্ট্রাকচার আঁকবো বিটা ফর্মে। ডিঅক্সি রাইবোজ মানে কি, এখানে হচ্ছেটা কি, রাইবোজের স্ট্রাকচারে কি চেঞ্জ করব? ডিঅক্সি বলেছি, রাইবোজের অক্সিজেন স্ট্রাকচারে কমবে। একটা অক্সিজেন কমবে। কোন জায়গা থেকে কমবে? আমি যদি বেটার ওয়েতে লিখি, 2' ডিঅক্সিরাইবোজ, 2' ডিঅক্সিরাইবোজ। আচ্ছা, প্রাইম কি? প্রাইম হচ্ছে কার্বনের নাম্বার গুলো, এগুলোকে আমরা 1' দেব, 2' দেব, 3' দেব, 4' দেব, দিস ইজ 5', 5 কার্বন সুগার, ডান। 1', 2', 3', 4', আর এদিকে CH2 যেটা আছে এটা 5' হবে। বলেছি 2' ডিঅক্সি থাকবে। তো 2' ডিঅক্সি মানে হচ্ছে একটা অক্সিজেন লেস স্ট্রাকচার। দেখো, অক্সিজেন লেস মানে হচ্ছে 2' ওইচ ছিল, এখানে হবে এইচ, বাদ বাকি স্ট্রাকচার সেম অ্যাজ ইট ইজ, বাদ বাকি স্ট্রাকচার সেম অ্যাজ ইট ইজ। তো এর নাম, ফার্স্টেরটার নাম হচ্ছে বিটা ডি রাইবোফিউরানোস, আর এর নাম হচ্ছে বিটা ডি ডিঅক্সি রাইবোফিউরানোস। স্ট্রাকচারাল চেঞ্জ কোথায়? বাদ বাকি সেম, মার্কিং করেছি সার্কেল দিয়ে। পেন্টোজ সুগারের স্ট্রাকচার ক্লিয়ার কিনা বলবেন? বলো। আনসার করবে একটু, আদারওয়াইজ ঠিক আমি আছে স্যার। বুঝতে পারবো না, বুঝতে পারবো না। তোমরা 2-3 জন আছো, একটু আনসার করবে, আদারওয়াইজ আমাকে আটকেই থাকতে হবে। সেকেন্ড হচ্ছে নাইট্রোজেনাস বেস। Nitrogenous base could be of two types based on structure. One could be purine, other is pyrimidine. কি বললাম? Nitrogenous base are two types, pyrimidines and purines.
নাইট্রোজেনাস বেস বেসড অন দা স্ট্রাকচার তো দু রকমের হতে পারে, একটা হচ্ছে পিরিমিডিন স্ট্রাকচার আর একটা হচ্ছে পিউরিন স্ট্রাকচার। তো বেসিক পিরিমিডিনের স্ট্রাকচার আমরা দেখবো। বেসিক পিরিমিডিন স্ট্রাকচার, বেসিক পিরিমিডিন স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি কার্বন আর নাইট্রোজেন দিয়ে সাইকেলটা তৈরি। মানে একটা হচ্ছে হেটারোসাইক্লিক মলিকিউল, এটা হোমোসাইক্লিক নয়। হোমোসাইক্লিক হলে ইদার কার্বন দিয়ে টোটাল স্ট্রাকচার থাকতো আর নাইট্রোজেন দিয়ে থাকতো, বাট এখানে দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেনও আছে আর এই যে পয়েন্ট গুলো এগুলো হচ্ছে কার্বন আছে। তার মানে পিরিমিডিন বা পিউরিনের স্ট্রাকচারে আমরা পাবো হচ্ছে হেটারোসাইক্লিক রিং স্ট্রাকচার। পিরিমিডিনে সিঙ্গেল রিং থাকে, পিউরিন যখন আমি আঁকবো দেখবি যে দুটো রিং আছে। তো এখানে নাম্বারিং কোথা থেকে আসে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। নাম্বারিং আসে হচ্ছে এই নাইট্রোজেন থেকে নাম্বার আসে, কার্বন নাম্বার, সরি, নাম্বারিং স্টার্ট হয়। সো ইট ইজ নাইট্রোজেনের নাম্বার 1, নাম্বার 2, দিস নাইট্রোজেন ইজ 3, দিস কার্বন ইজ 4, 5 and 6। তো নাম্বারিংটা যদি আমাদের মনে থাকে তাহলে আরামসে আমরা আনসার বের করে দিতে পারবো যে টাইপ গুলো কি কি, পিরিমিডিনস এর টাইপ এন্ড স্ট্রাকচার। Pyrimidine type and structure. So type, this is the basic structure of pyrimidine. This is the basic structure of pyrimidine. Basic structure of pyrimidine. ঠিক আছে, এবার পিরিমিডিনের টাইপ হয়, কি কি টাইপ হয় শুনেছো ছোটবেলার কোশ্চেন। পিরিমিডিনের কি কি টাইপ হয়? 3 রকম টাইপ হয়। একটা হচ্ছে সাইটোসিন, ইউরাসিল and থাইমিন। তো সাইটোসিনকে আমরা ডেজিগনেট করি ক্যাপিটাল সি দিয়ে, ইউরাসিলকে ডেজিগনেট করি ক্যাপিটাল ইউ দিয়ে, এন্ড থাইমিনকে ডেজিগনেট করি ক্যাপিটাল টি দিয়ে। তোমরা নিজেরাই স্ট্রাকচার রাখতে পারবে, প্র্যাকটিস তো করতেই হবে অবভিয়াসলি। নিজেরাই স্ট্রাকচার রাখতে পারবে সাইটোসিন, ইউরাসিল এন্ড থাইমিন, নিজেরাই করবে একটুখানি খাতা খুলে। সাইটোসিনে আমি বলে দেবো অ্যাকচুয়াল নেমটা। Actual name of the cytosine is 2-oxy 4-amino pyrimidine. 2-oxy 4-amino pyrimidine. The structure আমরা আঁকতে পারবো, বেসিক স্ট্রাকচার পিরিমিডিন আমরা জানি, তো স্ট্রাকচার আমরা আঁকতে পারবো, সাইটোসিনের স্ট্রাকচার কি আঁকতে পারবো আমরা? আনসার করবে। স্যার বেসিক পিরিমিডিনের 2 নম্বরে একটা অক্সিজেন আর 4 নম্বরে একটা NH2 গ্রুপ অ্যাড করলে করা যাবে। স্ট্রাকচারটা চলে আসবে, তাই না? তো কি কি মডিফাই করতে বলেছি আমরা? সাইটোসিনের স্ট্রাকচার পিরিমিডিনের স্ট্রাকচার থেকে সাইটোসিনের স্ট্রাকচার যাব কি করে, ক্লিয়ার বলে দিয়েছি, এটা তোমাকে জানতে হবে অবভিয়াসলি। তো 2-oxy, তার মানে এখানে আমাকে ডাবল বন্ড ও দিতে হবে, মানে একটা অক্সিজেন অ্যাড করতে হবে। এখানে একটু বলে রাখি, যখনই তুমি ডাবল বন্ড অ্যাড করছো এখানে বন্ডিং এর প্যাটার্ন চেঞ্জ হবে। কিরকম ভাবে? ইন্টারনাল যে বন্ডিংটা আছে এটা উঠে যাবে, এন্ড এই যে এনটা আছে এখানে চলে আসবে এইচ। কি বললাম? যখন অক্সিজেন তুমি ঢোকাচ্ছ ইন্টারনাল বন্ডিং উঠবে এন্ড এন এর পাশে এইচ আসবে। আর কি চেঞ্জ করতে বলেছে তোমাকে? 4 পজিশনে অ্যামাইনো গ্রুপ। তো 4 পজিশনে অ্যামাইনো গ্রুপ ঢুকিয়ে দাও NH2, কোনো বন্ডিং প্যাটার্ন চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড হচ্ছে বলে এখানে বন্ডিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো সাইটোসিনের স্ট্রাকচার এসছে, সাইটোসিনের স্ট্রাকচার এসছে, সাইটোসিনের স্ট্রাকচার 2-oxy 4-amino pyrimidine। নেক্সট তোমরাই করবে। ইউরাসিল 2-oxy 2,4-dioxy 2,4-dioxy pyrimidine। স্ট্রাকচার আঁকো ইউরাসিল 2,4-dioxy pyrimidine। যেভাবে রুল বলেছি সেভাবে আঁকবে।
হয়েছে কিনা বলবে। ইউরাসিল স্ট্রাকচার হয়েছে। হ্যাঁ স্যার। আমি আঁকছি, মিলিয়ে নাও। নর্মাল পিরিমিডিন একটা স্ট্রাকচার আসবে। কোথায় চেঞ্জ করতে বলেছে? 2 পজিশন এন্ড 4 পজিশনে অক্সি গ্রুপ ঢোকাতে বলেছে। তাহলে 2 পজিশনে অক্সি গ্রুপ ঢোকালে এখানে ইন্টারনাল বন্ডিং উঠবে, এনএইচ চলে আসবে। 4 পজিশন হচ্ছে এটা, এখানে ডাবল বন্ড ও ঢোকাও, ইন্টারনাল বন্ডিং হাঁটবে, এইচ চলে আসবে। দিস ইজ ইউরাসিল। এসছে কিনা বলবে। স্ট্রাকচার এসছে তোমার। ঠিক আছে স্যার। থাইমিন 5 মিথাইল 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। 5 মিথাইল 2,4 ডাইঅক্সি পিরিমিডিন স্ট্রাকচার আঁকো। থাইমিনের স্ট্রাকচার 5 মিথাইল 2,4 ডাইঅক্সি পিরিমিডিন। কি করব? স্যার ওই ইউরাসিলটা যেরকম করেছি তারই 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ অ্যাড করতে হবে। আচ্ছা, আমি করি, তোমাদের সাথে মিলিয়ে দেখো। নর্মাল পিউরিন স্ট্রাকচার আঁকবো, তারপর যা মডিফিকেশন করা সেটা করব। 2,4 ডাইঅক্সি ডাবল বন্ড ও এইচ, 2,4 ডাইঅক্সি ডাবল বন্ড ও এইচ। 5 পজিশনে একটা মিথাইল গ্রুপ ঢোকাতে বলেছে। দিস ইজ দা 5 পজিশন, এই যে 5 পজিশন CH3 চেস্টে স্ট্রাকচার, থাইমিন স্ট্রাকচার। তাহলে তাহলে আমরা কি এটা বলতে পারি থাইমিন ইজ অ্যাকচুয়ালি 5 মিথাইল ইউরাসিল? 5 মিথাইল ইউরাসিল বলতে পারবো। থাইমিন ইজ হ্যাঁ স্যার। ইকুইভ্যালেন্ট টু 5 মিথাইল ইউরাসিল। তার মানে কি ইউরাসিলের মধ্যে যদি একটা মিথাইল গ্রুপ অ্যাড করে দাও 5 পজিশনে, 5th পজিশনে, the structure change uracil to thymine. Yes or no? Yes or no? হ্যাঁ স্যার। তো হ্যাঁ স্যার। স্ট্রাকচার প্র্যাকটিস হবে, এই স্ট্রাকচার গুলো আরামসে আঁকা যাবে। এবার কি করব আমরা, জাস্ট কি বলেছি, পিরিমিডিনের নরমাল স্ট্রাকচার আঁকবো, এটা তো প্র্যাকটিস করতে হবে। এরপরে সাইটোসিন ইউরাসিল থাইমিনের স্ট্রাকচার কিভাবে আঁকতে পারবো আমরা, শুধুমাত্র আমরা জানতে হবে কি পিরিমিডিনে চেঞ্জ হলে সাইটোসিন আসে। যেমন আমি লিখেছি, সাইটোসিন আসতে গেলে 2 পজিশনে অক্সি গ্রুপ ঢোকাতে হবে, 4 পজিশনে অ্যামাইনো গ্রুপ ঢোকাতে হবে। সেটা করে দাও, তোমার সাইটোসিন চলে আসবে। তো পিরিমিডিনের স্ট্রাকচার ডান। চলে আসবো আমরা নেক্সট পিউরিন। পিউরিনের স্ট্রাকচার একটু ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে এখানে সিঙ্গেল সাইক্লিক চেন থাকে না, সাইক্লিক রিং থাকে না, ডাবল সাইক্লিক রিং প্রেজেন্ট থাকে। So purine structure contain double cyclic ring, and in nucleic acid 2 types of purine are found. One is called adenine, other is called guanine. Two types of purine, adenine and guanine. Adenine we represent as A and guanine represent as G. Clear? তো আগে আমরা পিউরিনের নরমাল স্ট্রাকচার রাখবো, তারপরে আমরা অ্যাডিনাইনে কনভার্ট করব এন্ড গুয়ানাইনে কনভার্ট করব। পিউরিনের স্ট্রাকচার দেখো। পিউরিনের স্ট্রাকচার, সরি, পিউরিনের স্ট্রাকচার দেখো। ফার্স্টে আমরা একটা পিরিমিডিন রিং রেখেছি, এর সঙ্গে একটা ফিউজ রিং আছে। এই হচ্ছে তোমার পিরিমিডিন, ইন্টারনাল বন্ড দিচ্ছি আমি, ঠিক আছে। এই হচ্ছে তোমার পিউরিনের স্ট্রাকচার।
যেখানে একটা পিরিমিডিন রিং থাকবে, যেটা অলরেডি এঁকেছিলাম, তার সাথে একটা ফিউজ রিং অ্যাটাচ থাকবে। ইন্টারনাল বন্ডিং দাও। পিউরিনের জেনারেল স্ট্রাকচার, দিস ইজ পিউরিন জেনারেল স্ট্রাকচার। আঁকা যাবে? পিউরিন জেনারেল স্ট্রাকচার আঁকা যাবে না? আর একবার করে হ্যাঁ দেখাবো? স্যার। একটা পিরিমিডিন আঁকবো, তার সাথে ফিউজ রিং দেবো, ঠিক আছে? তাহলে আমার চলে আসবে পিউরিন। এখানে নাম্বারিংটা ভেরি ক্রিটিক্যাল, কারণ নাম্বারিং এর উপর বেস করেই তোমার চেঞ্জ হবে কিন্তু কোথায় কি পজিশনে ঢুকবে। তো যেমন পিরিমিডিনে আমরা একটা নাম্বারিং দেখেছিলাম, বটম থেকে আসছে অ্যান্ড সাইক্লিকে যাচ্ছে। আমি যদি নাম্বারিংটাকে লাইন দিয়ে ড্র করি, মানে অ্যারো দিয়ে ড্র করি, তাহলে পিরিমিডিনটা দেখো কিভাবে পেয়েছিলাম, এরকম পেয়েছিলাম আমরা। হচ্ছে এইটা মানে হচ্ছে স্টার্টিং, বটম থেকে স্টার্টিং করেছিলাম নাইট্রোজেনে, অ্যান্ড এটা সাইক্লিক হয়েছে। সাইক্লিক মানে হচ্ছে এটা ক্লকওয়াইজ ঘুরেছে, ক্লকওয়াইজ ঘুরে গিয়ে আবার তোমার নর্মাল জায়গায় ফিরেছে। হয়েছে কিনা, হয়েছিল কিনা? পিরিমিডিন স্ট্রাকচার নাম্বারিং, দিস ইজ নাম্বারিং এর ডায়াগ্রাম, মনে রাখার জন্য, ঠিক আছে? তো এখানেও আমি একটা ডায়াগ্রাম দেখাবো। তো নাম্বারিংটাকে করি, নাম্বারিংটা আসে হচ্ছে এই নাইট্রোজেন থেকে, এখানে 1 2 3 4 5 6, এরপরে চলে যাবে 7 8 আর 9। তাহলে আমি যদি পিউরিনের লাইন ডায়াগ্রাম দেখাই, তাহলে কি হচ্ছে, স্টার্টিং হচ্ছে এই জায়গা থেকে, স্টার্টিং হচ্ছে এই জায়গা থেকে, ফার্স্টে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে ক্লকওয়াইজ, একই না? হ্যাঁ। ঠিক আছে? তো এইটা যদি মনে রাখতে পারো, তাহলে নাম্বারিং তোমার গন্ডগোল হবে না, শুধু ডায়াগ্রামটা দেখে মনে রাখবে। এটা হচ্ছে পিউরিনে, সরি পিরিমিডিনে। পিরিমিডিন ভেরি সিম্পল, বটম থেকে স্টার্ট করব, মানে 6টা থেকে স্টার্ট করবে, 6 PM বা 6 AM থেকে স্টার্ট করবে, ঘুরিয়ে দেবে ক্লকওয়াইজ। আর এটা স্টার্ট হবে হচ্ছে তোমার 9 PM বা 9 AM থেকে, এইভাবে মনে রাখবে, মানে ঘড়ি ভাবে। তারপর তুমি এটাকে অপোজিট ডায়াগোনাল, অপোজিটে ঘোরাবে, ঘুরিয়ে আবার, মানে প্রথমে যাবে অ্যান্টি ক্লক, তারপর আবার ক্লক। এই হচ্ছে পিউরিনের স্ট্রাকচার, যেখানে তুমি কোনোদিন ভুলবে না। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। এবার আমি বলে দিই পিউরিনের স্ট্রাকচারে কি মডিফিকেশন আসলে অ্যাডিনাইন চলে আসে। অ্যাডিনাইন আসতে গেলে তোমাকে করতে হবে 6 অ্যামাইনো পিউরিন। এর অ্যাকচুয়াল নেম হচ্ছে অ্যাডিনাইনের 6 অ্যামাইনো পিউরিন। স্ট্রাকচার আঁকো অ্যাডিনাইনের। বলো কি করব, কোথায় মডিফিকেশন আনবো? অ্যাডিনাইন স্ট্রাকচার করতে 6 নাম্বার গেলে কার্বনে 6 নাম্বার কার্বনে কি দেবো? NH2 গ্রুপ। হয়ে গেল স্ট্রাকচার আমার, ডান। দিস ইজ অ্যাডিনাইন, আর কিছু নেই। অ্যাডিনাইন স্ট্রাকচার বা বইয়ের সাথে মেলাও, এটাই আছে। পিউরিনের স্ট্রাকচার 6 পজিশনে অ্যামাইনো গ্রুপ, দ্যাটস ইট। গুয়ানাইন, গুয়ানাইন স্ট্রাকচার পেতে গেলে আমাকে করতে হবে, অ্যাকচুয়াল নেম হচ্ছে 2 অ্যামাইনো 6 অক্সো পিউরিন। 2 অ্যামাইনো 6 অক্সো পিউরিন কি করবো? অক্সি, অ্যাকচুয়ালি 6 অক্সি পিউরিন। বলো কোথায় চেঞ্জ আনবো, কি বলেছে? 2 পজিশনে অ্যামাইনো গ্রুপ দিতে বলেছে, আর 6 পজিশনে অক্সি গ্রুপ দিতে বলেছে। অক্সি গ্রুপ মানে হচ্ছে ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও দিলে হচ্ছে ইন্টারনাল বন্ড হাঁটবে, আর এখানে চলে আসবে NH, একই না? দিস স্ট্রাকচার ইজ নাও গুয়ানাইন।
বলো। ঠিক নাইট্রোজেনাস আছে বেস, লিখছি। নাইট্রোজেনাস বেসের স্ট্রাকচার কি আমরা আঁকতে পারবো? এমন কি আছে ব্যাপারটা নিয়ে? রকেট সায়েন্স কিছু আছে? এত ডিফিকাল্টি কিছু নেই, শুধু আমাকে বুঝতে হবে কিভাবে এসছে স্ট্রাকচার। যদি আমরা বুঝতে পারি আরামসে নিজেরাই আঁকতে পারবো, তবে একটু প্র্যাকটিস দরকার। আর এইগুলো জানতে হবে কখন কি চেঞ্জ করলে কি স্ট্রাকচার আসে। দ্যাটস ইট। নাইট্রোজেনাস বেস তাহলে দু রকমের হয়, একটা হচ্ছে পিরিমিডিন আর একটা হচ্ছে পিউরিন। Three types of pyrimidine available: cytosine, uracil, thymine. এখানে আমরা clearly জানি thymine only present in DNA, absent in RNA, and uracil present only in RNA. আর বাকিগুলো সব DNA RNA তে both available. cytosine DNA তেও থাকে, RNA তেও থাকে, and adenine, guanine both available in DNA and RNA. Yes or no? Third component, nucleotides. Nucleotides, third component, phosphate or phosphoric acid. Very simple structure. Phosphate, H3PO4. এসছে কিনা দেখো। দাঁড়াও দাঁড়াও, PO4H3 তিনটে ওইচ হবে, সরি। হ্যাঁ, একটা ডবল বন্ড ও, বাকিগুলোতে ওইচ। এসছে কিনা দেখো H3PO4। H3PO4 phosphoric acid, ফসফেটের স্ট্রাকচার, ফসফেটের স্ট্রাকচার এইচ গুলোকে রিমুভ করলে যেটা থাকে সেটা হচ্ছে ফসফেট। তার মানে হচ্ছে PO3 2 মাইনাস 3 মাইনাস, PO3 3 মাইনাস। তো দুভাবে আমরা করতে পারি, ইদার অ্যাসিড ফর্মে রাখতে পারি অর এগ ফর্মে রাখতে পারি। অ্যাসিড ফর্ম মানে হচ্ছে OH থাকবে, আর যদি আমরা ফসফেট লিখি তার মানে হচ্ছে H রিমুভ মাইনাস ক্রিয়েটেড। বলো। বুঝেছি। নিউক্লিওটাইডস, নিউক্লিওটাইডস এর অল স্ট্রাকচার ক্লিয়ার। থ্রি কম্পোনেন্ট, পেন্টোজ সুগার যেখানে রাইবোজ ডিঅক্সিরাইবোজ ছিল, নাইট্রোজেনাস বেস পিউরিন পিরিমিডিন ছিল, এন্ড ফসফরিক অ্যাসিড। তো এই তিনটেকে যদি আমি কানেক্ট করি তাহলে কি স্ট্রাকচার পাবো? তিনটেকে যদি আমি কানেক্ট করি, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। তো কানেকশন করতে গেলে বন্ডিং লাগবে কি লাগবে না? ইয়েস অর নো? কানেকশন যদি তিনটেকে করতে যাই তাহলে আমাকে বন্ডিং করতে হবে তো। হ্যাঁ। ওকে, তাহলে ফার্স্ট স্টেপে কি হয় নিউক্লিওটাইড ফরমেশনে? পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেসের মধ্যে একটা কানেকশন হয়, and the bond between the nitrogenous base and pentose sugar is called glycosidic bond. N glycosidic bond, N glycosidic bond. That is the first bond that is created in nucleotide between the pentose sugar and nitrogenous base. যে কোনো একটা নাইট্রোজেনাস বেস আসতে পারে, থাইমিন আসতে পারে, ইউরাসিল আসতে পারে, সাইটোসিন আসতে পারে, যে কোনো কিছু। রিঅ্যাকশনে বন্ডিং কি ফর্ম করবে? গ্লাইকোসাইডিক বন্ড হবে, এন টাইপ, এন গ্লাইকোসাইডিক বন্ড হবে। একই দাম, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এর পরের স্টেপে কি হবে? এই পুরো কম্পাউন্ডটা ফসফরিক অ্যাসিডের সাথে কানেক্ট করবে। This total compound, pentose sugar and nitrogenous base, connect with the phosphoric acid. And phosphoric acid এর সাথে কানেকশনের টাইমে কি বন্ড করবে? কি নাম বন্ডিং এর? বন্ডিং এর নাম হচ্ছে ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড। ঠিক আছে? তাহলে কি বললাম? নিউক্লিওটাইড ফরমেশনে ফার্স্টে পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেসের মধ্যে একটা কানেকশন হয় ভায়া কোন বন্ডিং পেয়ে? কি নাম লিখেছি? এন ভায়া গ্লাইকোসাইডিক বন্ড। এন গ্লাইকোসাইডিক বন্ড। তার মানে এদের মধ্যে একটা ফার্স্টে কানেকশন হবে এন্ড প্রোডিউস করবে নিউক্লিওসাইড। এটা জেনে নাও।
কারণ এটা কোশ্চেনের নিউক্লিওসাইড ভার্সেস নিউক্লিওটাইড, একটা এস দিয়ে একটা টি দিয়ে, সাইড আর টাইড। সাইড মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড প্রেজেন্ট না অ্যাবসেন্ট নিউক্লিওসাইডে? অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। কি কি থাকবে নিউক্লিওসাইডে? অনলি পেন্টোজ সুগার আর নাইট্রোজেনাস বেস বাই মিনস অফ এন গ্লাইকোসাইডিক বন্ড। বাট হোয়েন নিউক্লিওসাইড ফসফেটের সাথে যদি রিঅ্যাক্ট করে দেয় তখন কি তৈরি হবে? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে টু বেসিক ডিফারেন্স। নাম্বার ওয়ান, নিউক্লিওসাইডে নো ফসফেট, নিউক্লিওটাইডে প্রেজেন্ট ফসফেট। নাম্বার টু, ফসফোএস্টার বন্ড নিউক্লিওসাইডে থাকবে না স্যার। না, আর নিউক্লিওটাইডে প্রেজেন্ট থাকবে? সাইডে থাকবে না, থাকবে। টাইডে প্রেজেন্ট থাকবে। সো দুটো ইম্পর্টেন্ট ডিফারেন্স কোশ্চেন দেয়, নিউক্লিওসাইড ভার্সেস নিউক্লিওটাইড। ওকে, তো এখানে তো আমি জাস্ট ওয়ার্ডের মধ্যে কানেকশন করে দিলাম, বাট স্ট্রাকচারালি কিভাবে কানেক্ট হয় সেটা আমরা এবার দেখব। স্ট্রাকচারালি একটা নিউক্লিওটাইড ফরমেশন করব, ঠিক আছে? চলো, তাহলে প্রথমে একটা সুগার রাখবো। আমি ফার্স্টে রাইবোজ দিয়ে করছি। সুগারটা বিটা ফর্মে থাকে, তার জন্য বিটা ফর্মে রেখেছি। তাহলে আমি বলেছি সুগারের সাথে ফার্স্টে কানেকশন করে হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেস। কোন প্রাইম কোন কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে? কোন কার্বনের সাথে রিঅ্যাক্ট করবে? C1 কার্বন। তাহলে ফার্স্টে যেটা বলেছি আমি, গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। গ্লাইকোসাইডিক বন্ড হবে ইন নিউক্লিওটাইড স্ট্রাকচার। গ্লাইকোসাইডিক বন্ড কাদের মধ্যে হয়? গ্লাইকোসাইডিক বন্ড হয় পেন্টোজ সুগার, যেটা অলরেডি এঁকে রেখেছি। পেন্টোজ সুগারে কোন কার্বন ইনভলভ হয়? পেন্টোজ সুগারে C1 প্রাইম ইনভলভ হয়, C1 প্রাইম। তার মানে ফার্স্ট কার্বন ইনভলভ হবে, ফার্স্ট কার্বনের ওইচ ইনভলভ হবে। আর নাইট্রোজেনাস বেস কানেক্ট করবে, সেটা পিউরিন হতে পারে, পিরিডুইন হতে পারে। পিউরিন যদি হয় তাহলে N1 রিঅ্যাকশনে আসবে, N1 রিঅ্যাকশনে আসবে, ঠিক আছে? আর যদি পিরিমিডিন হয় তাহলে N9 রিঅ্যাকশনে আসবে। স্ট্রাকচার দেখে নাও, N1 আর N9 এ একটা করে হাইড্রোজেন আছে, দেখে নাও। যতগুলো স্ট্রাকচার রেখেছো হাইড্রোজেন আছে, আছে কি না? স্ট্রাকচারে আছে H, অল পিরিমিডিনে N1 এ। আনসার করো। আছে তো? CUT স্যার পিরিমিডিনের N1 বললেন তো? পিরিমিডিনে N1 হ্যাঁ স্যার। সব কটাই আসছে তো, থাকতে বাধ্য, নাহলে রিঅ্যাকশন হবে না তো। আর দেখো ডাবল বন্ড ওটা প্রত্যেক জায়গায় আছে 2 প্রাইম, মানে সেকেন্ড কার্বনে পিরিমিডিন স্ট্রাকচারে নরমালি N1 এ কিন্তু H ছিল না স্ট্রাকচারে, বাট ডাবল বন্ড ও এর জন্য H চলে এসেছে। তুমি দেখো প্রত্যেকটা জায়গায় ডাবল বন্ড ছিল, সাইটোসিন, ইউরাসিল অ্যাজ ওয়েল অ্যাজ থাইমিনে ছিল না? সেকেন্ড কার্বন দেখো 2 অক্সি, এটা কমন ইন পিরিমিডিন। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। and that is why H টা নেমে এসছে। ইন্টারনাল বন্ডিং হাঁটলো, N এর জায়গায় H চলে এলো, আর এই H টাই আমার রিঅ্যাকশনে আসবে, OH এর সাথে রিঅ্যাক্ট করবে। আর পিরিমিডিন, উল্টো বললাম, কারণ পিরিমিডিনে হচ্ছে N1, বলার সময় বলছি এখানে লিখছি ভুল। পিরিমিডিনে হচ্ছে N1 আর পিউরিনে হচ্ছে N9। এবার দেখো, আই থিঙ্ক এখানে ভুল করছিলাম আমি, বা তোমাদের বুঝতে ভুল হচ্ছে। পিউরিনে হচ্ছে N9 আর পিরিমিডিনে হচ্ছে N1।
ঠিক আছে? তো পিউরিনের N9 এ একটা H আছে অল স্ট্রাকচারে, এদিকে পিরিমিডিনেও N1 পজিশনে অল H আছে। তো H আর এখানে C1 প্রাইমের OH রিঅ্যাকশন করবে, ওয়াটার বেরিয়ে যাবে, বন্ডিং তৈরি হবে। তো আমি একটা স্ট্রাকচার আঁকি, আমি অ্যাডিনাইন আঁকছি, ঠিক আছে? অ্যাডিনাইনের স্ট্রাকচার একটু আগে এঁকে এলে, অ্যাডিনাইন স্ট্রাকচার এটা, হ্যাঁ কি না? দিস ইজ অ্যাডিনাইন স্ট্রাকচার। রিপ্লাই করুন। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা পিউরিন স্ট্রাকচার। পিউরিনে কোন নাইট্রোজেনের কোন নাম্বারিং এ রিঅ্যাকশন হবে? রিঅ্যাকশন নাম্বারে করে দিই। এই যে দেখো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আর C1 প্রাইমের OH রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করলে কি হবে? এবার ভাবো কেন বিটা ফর্মে ছিল, কেন রাইবোজটা বিটা ফর্মে থাকে? বুঝতে পারছো কেন বিটা ফর্মে থাকে? আলফা হলে কি প্রবলেম হতো? কিছু মাথায় ঢুকছে কি? আলফা হলে কি প্রবলেম হতো? নিচে তোমার বেস চলে থাকতো, ওপরে থাকতো না, ঠিক আছে? তো উপরে থাকার জন্য OH কে উপরে রাখতে হবে, তার জন্য বিটা রেখে দিয়েছে। তো নেচার এমন ভাবে মলিকিউল গুলো তৈরি করেছে। তো বিটা ফর্মে আছে, OH ওপরে, OH আর H এর মধ্যে ক্লিয়ার রিঅ্যাকশন হবে, ওয়াটার বেরিয়ে চলে যাবে। বেরিয়ে যাওয়ার পর কি থাকবে পরে? বাকিটা অ্যাড করে দাও। কি পড়ে থাকবে দেখো, এই এনটা দিয়ে আমরা স্টার্ট করব, H বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো এটা থাকবে কিনা পুরো, দেখে দেখে আঁকো না, কোনো প্রবলেম নেই। থাকবে? হবে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এই বন্ডিংটা কি বন্ডিং হলো তাহলে? এই দেখো এন পড়ে রয়েছে, তার জন্য আমরা এন গ্লাইকোসাইডিক বন্ড বলে দিই। এন গ্লাইকোসাইডিক বন্ড। এখানে আমি পিউরিন ঢুকিয়েছি, পিরিমিডিনও আমি ঢোকাতে পারি, এখানে অ্যাডিনাইন নিয়েছি, তো আরামসে অ্যাডিনাইন ঢুকিয়ে দিলাম। তাহলে এই স্ট্রাকচারটা এখন নিউক্লিওটাইড না নিউক্লিওসাইড? দিস স্ট্রাকচার ইজ নিউক্লিওটাইড অর নিউক্লিওসাইড? সাইড। নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, কারণ এখন ফসফেট আসেনি। তাহলে এর নাম কি দেবো? অ্যাডিনোসিন। এর নাম কি দেবো? অ্যাডিনোসিন। ঠিক আছে, অ্যাডিনিন ঢুকিয়েছি, তাহলে নিউক্লিওসাইডটার নাম হবে কি? অ্যাডিনোসিন। এবার আমি ফসফেট ঢোকাবো, ঠিক আছে? চলো ফসফেট ঢোকাই। ফসফেট কোথায় ঢুকবে? সেকেন্ড বন্ড হবে, ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড, ফসফোএস্টার বন্ড কোন কার্বনে রিঅ্যাক্ট করবে? পেন্টোজ সুগারে রিঅ্যাক্ট করবে, সি প্রাইম হইছে, সি ফাইভ প্রাইম হইছে। পেন্টোজ সুগার রিঅ্যাক্ট করবে, সি ফাইভ প্রাইম হইছে। এই যে সি ফাইভ প্রাইম হইছে, ওখানে ফসফেট একটা ঢুকিয়ে দাও। ফসফেটের স্ট্রাকচার আমি এঁকেছিলাম তো, ফসফেটের স্ট্রাকচার আমি এঁকেছিলাম। ফসফেটের স্ট্রাকচার এখানে আরেকবার রিমাইন্ড করিয়ে দিই। এই হচ্ছে ফসফরিক অ্যাসিড, রিঅ্যাকশন করাও, রিঅ্যাকশন করাও। ফসফোএস্টার বন্ড তৈরি হবে, কি বেরোবে? ওয়াটার বেরোবে, ওয়াটার বেরোবে। ওয়াটার বের করে বাকিটা ঢুকিয়ে দাও। চলো, তাহলে কি পড়ে থাকবে দেখো, CH2OH আর OH রিঅ্যাক্ট করে দিয়ে ওই ওয়াটার বেরিয়ে গেছে, একটা অক্সিজেন পড়ে থাকবে, ইয়েস পড়ে থাকবে, এই যে অক্সিজেন পড়ে রইলো, ফসফেট অ্যাড হচ্ছে। একটা ফসফেট অ্যাড করেছি, এখন নাম কি চেঞ্জ হবে? অ্যাডিনোসিন মোনো ফসফেট। এই স্ট্রাকচারটা এখন কি হবে? অ্যাডিনোসিন মোনোফসফেট হবে, কি হবে না? হ্যাঁ। এর নাম কি? শর্ট ফর্ম এমপি। আচ্ছা, আরো একটা ফসফেট ঢোকাও, এই যে একটা OH আর একটা OH এর সাথে রিঅ্যাক্ট করাও, অক্সিজেন পড়ে থাকবে,
বাকিটা অ্যাড হয়ে যাবে। দুটো ফসফেট ঢুকে আছে, এখন নাম কি দেবো মনোর জায়গায়? ডাইফসফেট। ডাইফসফেট তাহলে স্ট্রাকচার হবে ADP এডিপি। আরো একটা OH এর সাথে রিঅ্যাক্ট করাও, অক্সিজেন পি ডবল বন্ড ও, OH তিনটে ফসফেট ঢুকেছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি। ATP বলো, এই যে বন্ডটা এখানে ক্রিয়েট করেছো এর নাম হচ্ছে ফসফেস্টার। আর এখানে যে ফসফেট আরো মোর ফসফেট ঢুকিয়ে বন্ডিং গুলো ক্রিয়েট করেছো এর নাম হচ্ছে ফসফোঅ্যানহাইড্রাইড, ফসফোঅ্যানহাইড্রাইড বন্ড। একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার আমরা আঁকতে পেরেছি। একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার আমরা আঁকতে পেরেছি যার নাম হ্যাঁ অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর এটিপি। হ্যাঁ, এবার যদি আমি অ্যাডিনোসিনের জায়গায় এখানে অ্যাডিনিনের জায়গায় থাইমিন ঢোকাই, স্ট্রাকচার নেম কি হবে? স্ট্রাকচার নেম কি থাইমিডিন হবে? ট্রাইফসফেট। থাইমিডিন ট্রাইফসফেট টিটিপি। ইউরাসিল ঢোকাই কি হবে স্ট্রাকচার? ইউটিপি। ঠিক আছে, তো এগুলো সব রাইবোজের গেল। ডিঅক্সিরাইবোজ হলে কি আঁকবো? চেঞ্জেস কি হবে ডিঅক্সিরাইবোজ? যদি আমি ডিএটিপি আঁকতে বলি স্ট্রাকচার, ডিএটিপি স্ট্রাকচার চেঞ্জ কোথায় হবে? রাইবোজের 2 প্রাইম কার্বনে। শুধুমাত্র এখানে এইচ ঢুকিয়ে দাও, স্ট্রাকচার ডিএটিপি হয়ে যাবে। স্ট্রাকচার তখন আমি কি লিখবো? ডিএটিপি, এখানে লিখবো ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ইয়েস অর নো? yes তার মানে আমি যদি একটা ফরমেশন বুঝতে পারি, আমাকে যা খুশি স্ট্রাকচার রাখতে দিই, পারবো কি পারবো না? বলো, হবে কি হবে না? হ্যাঁ পারবো। হবে। পারবে। তার জন্য আমাকে ইউরাসিল, থাইমিন, অ্যাডিনাইন, গুয়ানাইন, সাইটোসিন যে পাঁচটা তোমার পিউরিন পিরিমিডিনস আছে, স্ট্রাকচার কিন্তু আমার একদম হাতের কাছে রাখতে হবে, আদারওয়াইজ এখানে আমি অ্যাড করতে পারবো না। এই পার্টটা হয়তো করে দেবো, এই জায়গায় গিয়ে প্রবলেম হবে। যেমন অ্যাডিনাইনের স্ট্রাকচার একটা NH2 আমাকে দিতে হবে, শুধু পিউরিন এঁকে দিলে হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্লিয়ার চার্ট বানাই। কত টাইপের নিউক্লিওসাইড পাওয়া যায়, নিউক্লিওটাইড পাওয়া যায় ইনসাইড দি সেল? বেস এন্ড সুগার কানেক্ট করলে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড যদি কানেক্ট করে ফসফেটের সাথে দেন আসবে হচ্ছে তোমার নিউক্লিওটাইড। তো হাউ মেনি টাইপস অফ নিউক্লিওটাইডস আর অ্যাভেলেবল, হাউ মেনি টাইপস অফ নিউক্লিওসাইড আর অ্যাভেলেবল আমরা ক্লিয়ারলি চার্ট থেকে দেখে নেবো, এর বাইরে কোনো কিছু পাওয়া যায় না। যেটা আঁকতে দেবে, ডায়াগ্রাম আঁকতে দেয়, যেটা আঁকতে দেবে সেটা এখান থেকেই দেবে। তো বেস রাখছি আমি অ্যাডিনাইন, সুগার রাখছি হচ্ছে রাইবোজ, নিউক্লিওসাইড তৈরি হবে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সাথে যদি ফসফেট তৈরি, একটা সিঙ্গেল ফসফেট অ্যাড করি, তাহলে নিউক্লিওটাইডের নাম আসবে অ্যাডিনোসিন মনোফসফেট। নর্মালি তিনটে ফসফেট অ্যাড করে, এর জন্য আমরা লিখি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ATP। ঠিক আছে, তাহলে নিউক্লিওসাইডের নেম হচ্ছে অ্যাডিনোসিন, নিউক্লিওটাইডের নেম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমাকে আঁকতে দেওয়ার টাইমে কি দিচ্ছে সেটা আঁকবে, মানে সেটাই আঁকবে। যদি অ্যাডিনোসিন আঁকতে দেয়, ফসফেট যদি অ্যাড করেছো, কাটার জন্য বসে আছে।
কি বললাম বুঝতে পেরেছো? অ্যাডিনোসিন মানে অনলি ফসফেট অ্যাড হবে না, সুগার আর নাইট্রোজেনাস বেস অ্যাডিনাইন অ্যাড করবে, একই না? বুঝতে পারছো কি বলতে হ্যাঁ চাইছি? স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে যেটুকু আঁকতে দেবে সেটুকু আঁকবে, যদি ফসফেট ওখানে অ্যাড করে দিয়েছো তো নাম্বার কাটবো, টোটালি কাটবো। তো অ্যাডিনাইনের সাথে রাইবোজ অ্যাড করলে অ্যাডিনোসিন পাই, অ্যাডিনাইনের সাথে ডিঅক্সিরাইবোজ কি অ্যাড হতে পারে? ইয়েস হতে পারে, কেন হতে পারে না? কারণ ডিএনএ আরএনএ বোথ অ্যাভেলেবল থাকে অ্যাডিনাইন। তো তখন আমার নিউক্লিওসাইডটার নাম কি হবে? ডিঅক্সি অ্যাডিনোসিন। তিনটে ফসফেট অ্যাডিশন, নাম কি হবে? ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সিম্পলি ডিএটিপি। নাম্বার 2, গুয়ানাইনে চলে আসো। বেস অ্যাড করব গুয়ানাইন, সুগার, রাইবোজ, নিউক্লিওসাইডের নেম কি হবে? গুয়ানোসিন। আর ডিঅক্সিরাইবোজ অ্যাড করলে নাম হবে ডিঅক্সি গুয়ানোসিন। এর সাথে ফসফেট অ্যাড করো, চলে আসবে গুয়ানোসিন ট্রাইফসফেট, জিটিপি। ফুল ফর্ম আর লিখলাম না, তিনটে ফসফেট অ্যাড করলে এটা চলে আসবে ডিজিটিপি, একই না? স্মল ডি ফর ডিঅক্সি। নেক্সট পিরিমিডিন গুলো দেখি এবার। সাইটোসিন রাইবোজের সাথে অ্যাড করব, ফর্ম করবে হচ্ছে সাইটিডিন, ফর্ম করবে সাইটিডিন। দেখো স্ট্রাকচার রাখতে দেবে, সাইটিডিন স্ট্রাকচার রাখো। সাইটিডিন মানে নিউক্লিওসাইডের চাইছে, নিউক্লিওটাইডের নয়। ফসফেট অ্যাড করেছো তো কাটবো। তো সাইটিডিনের সাথে যদি আমি ফসফেট অ্যাড করি দেন নিউক্লিওটাইডে কনভার্ট হবে, which is called cytidine triphosphate CTP. Cytosine can also bind with deoxyribose, that time is called deoxycytidine. Deoxycytidine, phosphate 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 triphosphate addition, convert DCTP. Yes or no? নাম্বার 4, আর কি পিরিমিডিন বেস ছিল? থাইমিন ছিল। থাইমিন রাইবোজের সাথে বাইন্ড করতে পারবে? না। জানাবে। তাহলে অনলি বাইন্ড টু দা ডিঅক্সিরাইবোজ, ফর্ম করবে কি? ডিঅক্সি থাইমিডিন। থাইমিডিন ডিটিটিপি, এর কোনো রাইবোজ ভার্সন নেই। নাম্বার 5, ইউরাসিল ডিঅক্সিরাইবোজের সাথে বাইন্ড করতে পারবে না অনলি রাইবোজের সাথে বাইন্ড করতে পারবে? শুধু রাইবোস। শুধু রাইবোজ, ফর্ম করবে কি? ইউরিডিন বা ইউরিডাইন বলে, ইউরিডাইন। ঠিক আছে, স্ট্রাকচার রাখতে দেয় ইউরিডাইন, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো কিছু নেই। ইউরিডাইন হচ্ছে ইউরাসিলের সাথে রাইবোজ অ্যাড করাবো, ইউরাসিলের স্ট্রাকচার রাইবোজের সাথে অ্যাড করাবো। এর কি ডি ভার্সন আসবে? আনসার নো। এর বাইরে কোনো নিউক্লিওসাইড পসিবল? এর বাইরে কোনো নিউক্লিওসাইড পসিবল? দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এর বাইরে কিছু পসিবল? আনসার নো, এর বাইরে কিছু নাই, এর বাইরে কিছু হয় না। তাহলে স্ট্রাকচার গুলো কি আঁকা যাবে? আমি এটিপি এঁকে দিয়েছি, ডিএটিপি এঁকে দিয়েছি, বাকিগুলো কি আঁকা যাবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বাকিগুলো হ্যাঁ। হোমওয়ার্কে রাখলাম, বাকিগুলো আঁকবে। ঠিক আছে, একে দেখাবে। নেক্সট চলো চলে আসি স্ট্রাকচার অফ ডিএনএ। নিউক্লিওটাইডকে এতক্ষণ ধরে এক্সপ্লেন করে গেলাম, নিউক্লিওটাইডের স্ট্রাকচার কি পুরো ডিটেলস। ঠিক আছে, যেটা লেভিন বলেছিল।
নেক্সট স্ট্রাকচার ডিটারমিনেশনে সেকেন্ড সায়েন্টিস্ট ওয়ার্ক করে, যার নাম হচ্ছে এরউইন শার্গভ। এরউইন শার্গভ। এরউইন শার্গভ নিউক্লিওটাইডের পার্সেন্টেজ চেক করতো, মানে অ্যাডিনাইন কত পার্সেন্ট আছে, গুয়ানাইন কত পার্সেন্ট আছে, সাইটোসিন কত পার্সেন্ট আছে, থাইমিন কত পার্সেন্ট আছে ইন অ্যান অর্গানিজম। তো prokaryote to eukaryote, any type of organism he take, and he collected the data about what percentage of purines and what percentage of pyrimidines are there. And after the observation, Erwin Chargaff create two rules or hypothesis, যেটা ফেমাসলি বলে Chargaff's rule। কোশ্চেন দেয়, হোয়াট ইজ Chargaff's rule? যেটাকে বলে হচ্ছে Chargaff's রুল। তো Chargaff's রুল বেসিক আইডিয়া কি? Chargaff's রুলে দুটো রুল আছে। ফার্স্ট রুল বলছে পার্সেন্টেজ অফ অ্যাডিনাইন, একটা ডিএনএ তে পার্সেন্টেজ অফ অ্যাডিনাইন যতটা থাকবে থাইমিনের পার্সেন্টেজ ঠিক ততটাই থাকবে। Percentage of A equivalent to percentage of T. That is the rule number 1, as well as guanine percentage is equivalent to cytosine percentage, G equivalent to C. কি বললাম বুঝতে পেরেছো? রুল নাম্বার 1 আনসার করবে? হ্যাঁ স্যার। ঠিক আছে। রুল নাম্বার 2 কি বলছে? পার্সেন্টেজ অফ পিউরিন ইজ ইকুইভ্যালেন্ট টু পার্সেন্টেজ অফ পিরিমিডিন। তার মানে উনি যত রকম ডিএনএ দেখেছে এন্ড যত ডেটা কালেক্ট করেছে, আফটার ডেটা কালেকশনের পর এই দুটো রুলে উনি এস্টাবলিশ করেছে। কি এস্টাবলিশমেন্ট? অ্যাডিনাইনের পার্সেন্টেজ যা দেখছে, থাইমিনের পার্সেন্টেজ ডিএনএতে যে কোনো ডিএনএ হোক, সেটা প্রোক্যারিওট হোক, ইউক্যারিওটিক হোক, হায়ার ইউক্যারিওট হোক, থাইমিনের পার্সেন্টেজ সেম থাকছে, কাছাকাছি সেম। গুয়ানিনের পার্সেন্টেজ সাইটোসিনের সঙ্গে সেম থাকছে। রুল নাম্বার 1। রুল নাম্বার 2 এটা দেখলো যে পিউরিনের টোটাল পার্সেন্টেজ, পিউরিনে কি কি থাকবে? অ্যাডিনাইন, গুয়ানিন, এন্ড পিরিমিডিনের পার্সেন্টেজ সেম থাকবে। তার মানে এখানে কি থাকছে? আমি যদি এটাকে এক্সপ্লেইন করি, পার্সেন্টেজ অফ অ্যাডিনাইন প্লাস গুয়ানাইন is equals to percentage of cytosine plus thymine, কারণ এখানে ডিএনএ দেখছিল তো থাইমিন আসবে, সি প্লাস টি, হ্যাঁ কি না? তো দুটো রুল ভালো করে দেখে নাও। Chargaff's রুল কোশ্চেন দেয়, বলো। ঠিক আছে স্যার। ঠিক আছে, এখান থেকে ছোটখাটো প্রবলেম সলভ করতে দেয়, করাবো এক্ষুনি। তো Chargaff's এর এই রুল থেকে কিছু প্রবলেম আসে, তার আগে বলে দিই Chargaff's এর রুল অনলি অ্যাপ্লিকেবল টু ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, ডাবল স্ট্র্যান্ড ফর্ম অফ নিউক্লিক অ্যাসিড, অনলি অ্যাপ্লিকেবল double strand form of nucleic acid। তার মানে if the DNA molecule double strand DNA, RNA double strand হতে পারে সামটাইম, ঠিক আছে, ওই টাইমে কিন্তু খাটবে। নরমালি ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এর জন্য এর Chargaff's এর রুল অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, চলো এবার প্রবলেম সলভ করব। একদম সিম্পল প্রবলেম থেকে স্টার্ট করব, হায়ার ক্যাটাগরি অবধি যাব। ওকে, চলো ফার্স্ট প্রবলেম। ইন অ্যান ইকোলাই ডিএনএ, adenine percentage 30. What will be the percentage of thymine? Answer করো। স্যার 30%। ভেরি সিম্পল, ক্লিয়ার বলে দিয়েছি। A equals to T,
অ্যাডিনাইন বলে দিয়েছে 30%, তাহলে থাইমিন হবে 30%। প্রবলেম ক্যাটাগরি 2, একটু হায়ার ক্যাটাগরি এর থেকে। পার্সেন্টেজ অফ সি বার করতে বলেছে, অ্যাডিনাইন দেওয়া আছে, পার্সেন্টেজ অফ সি বার করতে বলেছে, সাইটোসিন পার্সেন্টেজ বলো। স্যার 20%। বাকিরা বলবে কিভাবে এলো, বাকিরা করতে পেরেছো? অ্যাডিনাইন দেওয়া আছে, সাইটোসিন চাইছে, কি করে করব? দেখো টোটালটা আমরা আগে জেনে নেবো, এ টি সি জি টোটালটা কত পার্সেন্ট হবে? আলটিমেটলি 100%। অ্যাডিনাইন 30% বলে দিয়েছে, তার মানে থাইমিনও 30% হবে, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। তাহলে অ্যাডিনিন আর থাইমিনের ভ্যালু বসিয়ে দাও, 30 প্লাস 30 প্লাস সি প্লাস জি, এটা আমি জানি না, তাহলে কি থাকলো? সি প্লাস জি ইকুয়ালস টু 100 মাইনাস 60, 40% পড়ে থাকলো, ইয়েস অর নো? কি চেয়েছে আমাকে? সাইটোসিনের ভ্যালু। উই নো দ্যাট জি ইকুয়ালস টু সি, হ্যাঁ কি না? এই যে, তাহলে আমরা জি এর জায়গায় সি বসাতে পারবো। সি প্লাস সি ইকুয়ালস টু 40, 2c ইকুয়ালস টু 40, তাহলে সি ইকুয়ালস টু কত পড়ে থাকবে? 20%। হয়েছে সবার? এরকম অঙ্ক দিলে পারবো? এরকম অঙ্ক দিলে প্রবলেম সলভ হবে? ভ্যালু শুধু চেঞ্জ করে দেবে। সেকেন্ড প্রবলেম দেওয়ার চান্স বেশি, ফার্স্টেরটা তো ভেরি ইজি, ওটা মুখে মুখে হয়ে যাবে। সেকেন্ড প্রবলেমটা দেওয়ার চান্স বেশি। প্রবলেম নাম্বার 3, আর একটু হায়ার লেভেল, শুধু অর্গানিজম চেঞ্জ করে দেবো। 5x174, এটা একটা ভাইরাস। 5x174 ডিএনএ তে অ্যাডিনাইন পার্সেন্টেজ 30% বলে দিয়েছে, সি এর পার্সেন্টেজ বার করতে হবে। সি এর পার্সেন্টেজ কি সেম হবে না ডিফার করবে? আনসার করবে। অর্গানিজম চেঞ্জ করে 5x174 করেছি, 5x174 ইজ দি ভাইরাস। সেম হবে না ডিফার করবে? স্যার এই ভাইরাসের ডিএনএ টা ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ? না, এই কোয়ারিটাই তাহলে তো করতে হতো হবে না। আমাকে। এই ভাইরাসের ডিএনএ টা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, এটা জানতে হবে তোমার। এই ভাইরাসটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ থাকে। তাহলে কি লিখবো? আনসার কি হবে? চারগ্রাফস রুল অ্যাপ্লিকেবল হচ্ছে না। অ্যাপ্লিকেবল হচ্ছে না, and C এর পার্সেন্টেজ ক্যান নট ডিটারমাইন। এখানে আনসার কি হবে? C এর পার্সেন্টেজ, তুমি যদি এখানে 20% করে রেখেছো, তাহলে তো নাম্বার একদম কাটার জন্য বসে আছি। নট অ্যাপ্লিকেবল বা ক্যান নট ডিটারমাইন, রিজন লিখতে হবে, ক্যান নট ডিটারমাইন, কান ডিটারমাইন, রিজন লিখতে হবে। রিজন কি? as 5x174 DNA is the single strand DNA, and in single strand DNA Chargaff law cannot apply, do not apply, that's it।
তো তিনটে ভ্যারাইটি দেখিয়েছি শার্লকস এর রুল থেকে প্রবলেম সলভ। বলো। ক্লিয়ার এত অব্দি? বলবে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, এত অব্দি রাখলাম আজকে। নেক্সট ক্লাসে এর পরে স্ট্রাকচারের পার্টটা একটু দেখবো, মানে এখনো ওয়াটসন থেকে স্ট্রাকচার দেখা বাকি আছে আমাদের। ঠিক আছে, তারপরে ডিএন এর কি কি ভ্যারাইটি হয়, আরএন এর কি কি ভ্যারাইটি হয় এক্সেট্রা একটু দেখতে হবে। তো নেক্সট ক্লাসে আরেকটা লাগবে স্ট্রাকচারের জন্য। এরপরে আছে তোমার ডিন্যাচুরেশন, রিঅ্যাচুরেশন এক্সেট্রা ব্যাপার ট্যাপার আছে, তার আগে একটা স্ট্রাকচারের ক্লাস হবে।